হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য আধুনিক ভারতের ওপর এমসিকিউ সিরিজ শুরু করছি। আধুনিক ভারতের ওপর এটি প্রথম এমসিকিউ ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব বাংলায় ব্রিটিশ শক্তির ক্ষমতা প্রতিষ্ঠা এই টপিকটির ওপর ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ, পাশাপাশি প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। আশা করি এমসিকিউ সিরিজের এই ক্লাসগুলি তোমাদের এক্সাম প্রিপারেশনকে দিশাদান করবে। এমসিকিউ সিরিজের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ক্লিক করে জয়েন হও। এই টপিকের প্রথম প্রশ্ন, পলাশির যুদ্ধ হয়েছিল অপশন এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মির্জাফরের মধ্যে, অপশন বি রবার্ট ক্লাইভ এবং সিরাজদৌল্লার মধ্যে, অপশন সি বাংলার নবাব এবং ফরাসিদের মধ্যে, অপশন ডি মুঘল এবং ইংরেজদের মধ্যে। পলাশির যুদ্ধ হয়েছিল রবার্ট ক্লাইভ এবং সিরাজদৌল্লার মধ্যে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। পলাশির এই যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। পলাশিতে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে দুটি পক্ষ ছিল। একদিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অপরদিকে ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা। এই পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে যিনি সেনাপতি ছিলেন তিনি ছিলেন রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের সহযোগী আরেকজন সেনাপতি ছিলেন, তিনি ছিলেন মেজর কিলপ্যাট্রিক। মেজর কিলপ্যাট্রিক। অপরদিকে নবাব সিরাজদৌল্লার সেনাপতি ছিলেন মির্জাফর। মির্জাফর এই যুদ্ধে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন এবং এই মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে নবাবের বাহিনীকে পরাজিত করেছিলেন এবং এই 1757 খ্রিস্টাব্দের 23শে জুন নদিয়ার প্রান্তরে যে পলাশির যুদ্ধ হয়েছিল সেই পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার চূড়ান্ত পরাজয় হয়। পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার এই পরাজয়ই বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম ধাপ ছিল। সিরাজদৌল্লা তিনি বাংলার শেষ সার্বভৌম নবাব ছিলেন। এরপর দেখব যে পলাশির যুদ্ধের পর যে সমস্ত নবাবরা সিংহাসনে বসেছিলেন তারা কার্যত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুলে পরিণত হয়েছিলেন এবং নবাবরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারাই নিয়ন্ত্রিত হতো। 1757 এই পলাশির যুদ্ধের পর বাংলার দেওয়ানি ও নিজামতি শাসনের সমস্ত নিয়ন্ত্রণ চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। যে কারণে কবি নবীনচন্দ্র সেন তিনি বলেছিলেন যে এই যুদ্ধের ফলে বাংলায় স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। কবি নবীনচন্দ্র সেন। তিনি বলেছিলেন যে এই যুদ্ধের ফলে বাংলায় স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। পলাশির যুদ্ধের পর সিরাজদৌল্লাকে হত্যা করা হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 2 জুলাই। মির্জাফরের পুত্র মিরন এর নির্দেশে সিরাজদৌল্লা তিনি হত্যা হন।
মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে সিরাজদৌল্লার মৃত্যুর পর বাংলার নবাব পদে যিনি আসীন হয়েছিলেন তিনি হলেন মির্জাফর। মির্জাফর নবাব পদে আসীন ছিলেন 1757 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ এই সময়কালে। বাংলার নবাব পদে মির্জাফর দুবার আসীন হয়েছিলেন, একবার 1757 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত, আরেকবার তিনি হয়েছিলেন 1763 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1765 খ্রিস্টাব্দে মির্জাফরের মৃত্যু হয় এবং তারপরে নজমউদ্দৌলা বাংলার নবাব পদে আসীন হয়েছিলেন। তাহলে মির্জাফরের পর বাংলার নবাব পদে কে আসীন ছিলেন? নজমউদ্দৌলা। তাহলে এখান থেকে আমরা একটা কোশ্চেন পেলাম যে বাংলার কোন নবাব তিনি দুবার নবাব পদে আসীন হয়েছিলেন? তাহলে মির্জাফর, তিনি দুবার নবাব পদে আসীন হন। পলাশীর যুদ্ধের গুরুত্ব সম্পর্কে যদুনাথ সরকার তিনি বলেছেন যে পলাশীর যুদ্ধের পর ভারতে মধ্যযুগের সমাপ্তি ঘটেছিল এবং আধুনিক যুগের সূচনা হয়েছিল। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এটি খুব গুরুত্বপূর্ণ, তাই তোমাদের জানিয়ে দিলাম যে কে বলেছিলেন পলাশীর যুদ্ধের পর ভারতে মধ্যযুগের অবসান ঘটে এবং আধুনিক যুগের সূচনা হয়? যদুনাথ সরকার। নেক্সট কোশ্চেন, কোন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেছিল? 1773 খ্রিস্টাব্দ, 1782 খ্রিস্টাব্দ, 1791 খ্রিস্টাব্দ, 1765 খ্রিস্টাব্দ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেছিল 1765 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন ডি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। এই দেওয়ানি লাভ হয় 1765 খ্রিস্টাব্দে 12ই আগস্ট। এলাহাবাদের দ্বিতীয় সন্ধির দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিলেন। এলাহাবাদের দ্বিতীয় সন্ধি। এই এলাহাবাদের দ্বিতীয় সন্ধির দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট শাহ আলমকে কারা এবং এলাহাবাদ দুটি প্রদেশ প্রদান করেছিল। এবং 26 লক্ষ টাকা প্রদান করেছিলেন। এর বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনি দেওয়ানি লাভ করেছিলেন। দেওয়ানি ছিল বাংলার রাজস্ব আদায় ও দেওয়ানি বিচারের দায়িত্ব লাভ, অর্থাৎ অধিকার অর্জন করেছিল। দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যত বাংলার অর্থনৈতিক অর্থাৎ রাজস্ব ব্যবস্থা এবং দেওয়ানি বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়। এই দেওয়ানি লাভের পরই বাংলার শাসন ব্যবস্থায় কার্যত দুজন শাসকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল, যাকে আমরা বলছি দ্বৈত শাসন। এই দ্বৈত শাসন ব্যবস্থায় একদিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি
অপরদিকে ছিল নবাব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্ব ছিল দেওয়ানি অধিকার। অপরদিকে নবাব যে দায়িত্ব পালন করতেন সেটা হলো নিজামতি দায়িত্ব, অর্থাৎ প্রশাসনিক দায়িত্ব পালন করতেন। এই দ্বৈত শাসন ব্যবস্থায় নবাব কার্যত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুলে পরিণত হয়েছিল এবং এই যে শাসন ব্যবস্থা বাংলায় চলছিল সেই শাসন ব্যবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে কার্যত সামনে রেখে অর্থনৈতিক এবং প্রশাসনিক সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করেছিল। অর্থাৎ এক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন ক্ষমতা, অপরদিকে নবাব পেয়েছিল ক্ষমতাহীন দায়িত্ব। বাংলার শাসন ব্যবস্থার এই ধরন অনুযায়ী এটি দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। এই দ্বৈত শাসন ব্যবস্থা চলেছিল 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই দ্বৈত শাসন ব্যবস্থা যিনি চালু করেছিলেন বা প্রবর্তন করেছিলেন তিনি হলেন রবার্ট ক্লাইভ। আর দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোশ্চেন দেখব, কোন বছরে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিল? 1734 খ্রিস্টাব্দ, 1890 খ্রিস্টাব্দ, 1850 খ্রিস্টাব্দ, 1773 খ্রিস্টাব্দ। কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1774 খ্রিস্টাব্দে। এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। এই রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1773 খ্রিস্টাব্দে। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল 1774 খ্রিস্টাব্দে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1774 খ্রিস্টাব্দ। অপশনে 1774 নেই, সঠিক উত্তর 1774। এবং সুপ্রিম কোর্টের প্রথম যিনি বিচারপতি হন তিনি হলেন স্যার এলিজা ইম্পে। প্রথম বিচারপতি স্যার এলিজা ইম্পে। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে বিদারার যুদ্ধ ব্রিটিশ সেনাদের হাতে ডাচ সেনাদের পরাজয় ঘটেছিল? 1772 খ্রিস্টাব্দ, 1759 খ্রিস্টাব্দ, 1764 খ্রিস্টাব্দ, 1760 খ্রিস্টাব্দ। বিদারার যুদ্ধ হয়েছিল 1759 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ যে কোম্পানি ছিল তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল। এ প্রসঙ্গে আরেকটা বিষয় বলে রাখি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসিদেরকে পরাজিত করেছিল বন্দিবাসের যুদ্ধে। এই যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এটি গুরুত্বপূর্ণ, তাই তোমাদের জানিয়ে দিলাম।
তাহলে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সঙ্গে ফরাসি। নেক্সট কোশ্চেন, ব্রিটিশদের সাথে কে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন? মির্জাফর, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, আলীবর্দী খাঁ। ব্রিটিশদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেছিলেন সিরাজউদ্দৌলা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। এই আলীনগরের সন্ধি হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 9ই ফেব্রুয়ারি। আলীনগরের সন্ধি হয়েছিল রবার্ট ক্লাইভের সঙ্গে। এই আলীনগরের সন্ধি স্বাক্ষর হওয়ার কারণ ছিল যে নবাব সিরাজউদ্দৌলা তিনি কলকাতা আক্রমণ করেছিলেন। সিরাজউদ্দৌলা তিনি কলকাতা আক্রমণ করেন (1756 খ্রিস্টাব্দে 20 জুন, মতান্তরে 16ই জুন। সিরাজউদ্দৌলা তিনি কলকাতা আক্রমণ করে কলকাতা দখল করেন এবং কলকাতার শাসক হিসাবে তিনি নিয়োগ করেছিলেন মানিক চাঁদকে। সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে কলকাতা দখল করলেও মাদ্রাজের যিনি গভর্নর তিনি কলকাতা পুনরুদ্ধারের জন্য রবার্ট ক্লাইভ এবং জেনারেল ওয়াটসনকে পাঠিয়েছিলেন। মাদ্রাজের গভর্নর, তাহলে মাদ্রাজের গভর্নর কলকাতা পুনরুদ্ধারের জন্য কাকে পাঠিয়েছিলেন? রবার্ট ক্লাইভ ও ওয়াটসনকে। এই রবার্ট ক্লাইভ এবং ওয়াটসন 1757 খ্রিস্টাব্দে 2 জানুয়ারি কলকাতা পুনরুদ্ধার করেছিলেন এবং কলকাতা পুনরুদ্ধার করার পর নবাব কার্যত কলকাতা দখল করতে ব্যর্থ হয়েছিলেন এবং শেষ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটি সন্ধি করতে বাধ্য হয়েছিলেন, যে সন্ধিটির নাম হলো আলীনগরের সন্ধি। সিরাজউদ্দৌলা তিনি 1756 খ্রিস্টাব্দে 20 জুন কলকাতা আক্রমণ করে তিনি এই কলকাতা নগরীর নামকরণ করেছিলেন আলীনগর। আলীবর্দী খাঁর স্মরণে তিনি এই কলকাতার নামকরণ করেছিলেন আলীনগর। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যে সন্ধিটা হয়েছিল এই আলীনগরের সন্ধি। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো এমসিকিউ কোশ্চেন পেয়ে যাচ্ছি যে সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে কলকাতার নামকরণ কি করেছিলেন? আলীনগর। এবং কলকাতা দখল করে কলকাতার শাসক হিসেবে কাকে নিয়োগ করেছিলেন? মানিক চাঁদকে। সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণের বিষয়ের সঙ্গে আসে অন্ধকূপ হত্যাকাণ্ডের বিষয়টি, যাকে আমরা ব্ল্যাক হোল ট্র্যাজেডি বলে জানি। অন্ধকূপ হত্যাকাণ্ড। এই অন্ধকূপ হত্যাকাণ্ড বা ব্ল্যাক হোল ট্র্যাজেডির এই তত্ত্বটা দিয়েছিল হলওয়েল। হলওয়েলের এই তত্ত্ব অনুযায়ী যে সিরাজউদ্দৌলা কলকাতা দখল করার পর তিনি 146 জন ইংরেজ সৈন্যকে 14
18 ফুট এবং 14 ফুট মাপের একটি ঘরে তাদেরকে রেখে দেন এবং দেখেন যে পরদিন এই 146 জন সৈন্যের মধ্যে 123 জন সৈন্য মারা যান এবং এই ঘটনাটি ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে পরিচিত। তবে হলোওয়েলের এই ব্ল্যাক হোল ট্র্যাজেডির যে তত্ত্বটি সেটি বর্তমানে অস্বীকার করেছেন আধুনিক ঐতিহাসিকরা, যেমন অ্যানি বেসান্ত, যদুনাথ সরকার, অক্ষয় কুমার মৈত্র প্রমুখ। নেক্সট কোশ্চেন, বাংলা জয়ে ইংরেজ কোম্পানি বাণিজ্যের অধিকার সুরক্ষিত করার পর আর কোথাকার শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার অর্জন করেছিল? অপশন এ বেনারসের রাজা, অপশন বি অযোধ্যার নবাব, অপশন সি হায়দ্রাবাদের নবাব, অপশন ডি ভরতপুরের জাট। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি অযোধ্যার নবাবের কাছ থেকে। নেক্সট কোশ্চেন, 1764 সালে বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর কাসিম, মির্জাফর, নজম-উদ-দৌলা, সুজা-উদ-দৌলা। বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মির্জাফর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। বক্সারের এই যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর। এবং এই বক্সারের যুদ্ধ হয়েছিল মীর কাসিমের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবং এই বক্সারের যুদ্ধে ত্রিশক্তি জোট ছিল, অর্থাৎ মীর কাসিমের সঙ্গে আরও দুজন শাসক তারা এই বক্সারের যুদ্ধে অংশ নিয়েছিল। তারা হলেন সুজা-উদ-দৌলা, তিনি অযোধ্যার নবাব, দ্বিতীয় শাহ আলম, তিনি মুঘল সম্রাট ছিলেন, অপরদিকে বাংলার নবাব ছিলেন মীর কাসিম। বাংলার নবাব। এবং এই সুজা-উদ-দৌলা, দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিম এই তিনজনকে নিয়ে বক্সারের যুদ্ধে ত্রিশক্তি জোট তৈরি হয়েছিল। এই ত্রিশক্তি জোট বক্সারের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইংরেজরা কলকাতায় অতিরিক্ত দুর্গ নির্মাণের কারণ কী ছিল? অপশন এ স্থানীয় বাণিজ্য থেকে ইংরেজ বাণিজ্যকে রক্ষা করা, সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফরাসিদের থেকে নিজেদেরকে রক্ষা করা, সিরাজদৌল্লার রাজত্বকালে ইংরেজরা অন্যদের মতোই ছাড় পেয়েছিল তাই তার কর্তৃত্বকে খুব কম শ্রদ্ধা করেছিল, অপশন ডি বাংলায় তাদের শক্তিশালী রূপে উপস্থাপন করা। কলকাতায় ইংরেজরা দুর্গ নির্মাণ করতে শুরু করেছিল সিরাজদৌল্লার সময়ে, তার কারণ ছিল যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফরাসিদের থেকে নিজেদেরকে রক্ষা করা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। কলকাতায় এই দুর্গ নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু সিরাজউদ্দৌলার এই নির্দেশ ইংরেজরা অগ্রাহ্য করেছিলেন, যে কারণে সিরাজউদ্দৌলা ইংরেজদের প্রতি তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, বাংলায় ৭৬-এর মন্বন্তর
ইংরেজি কোন সালে হয়েছিল? 1870 খ্রিস্টাব্দ, 1830 খ্রিস্টাব্দ, 1770 খ্রিস্টাব্দ, 1768 খ্রিস্টাব্দ। বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। ইংরেজি সালে 1776 খ্রিস্টাব্দে এবং বাংলার সালে হয়েছিল 1176 বঙ্গাব্দে। এবং 1176 বঙ্গাব্দে এই মন্বন্তর হয়েছিল বলে এটি 76-এর মন্বন্তর নামে পরিচিত। এই 76-এর মন্বন্তরের বর্ণনা পাওয়া যায় বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ উপন্যাসে। এছাড়া উইলিয়াম হান্টারের লেখা অ্যানালস অব রুরাল বেঙ্গল থেকেও 76-এর মন্বন্তর সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। অ্যানালস অব রুরাল বেঙ্গল। এটি উইলিয়াম হান্টারের লেখা। এছাড়া 76-এর মন্বন্তরের বর্ণনা পাওয়া যায় আরেকটি গ্রন্থ, সেটি হলো সিয়ার উল মুতাক্ষরিন। এই সিয়ারুল মুতাক্ষরিন এই গ্রন্থটি রচনা করেন গোলাম হোসেন। বাংলায় যে দ্বৈত শাসন চলেছিল, অর্থাৎ 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত, সেই দ্বৈত শাসনের কুফলই ছিল এই 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তরের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে স্বেচ্ছাচারিতা তা বন্ধ করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটি আইন পাস হয়েছিল, যে আইনটি হলো রেগুলেটিং অ্যাক্ট। 1773 খ্রিস্টাব্দে এই রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি? সিরাজউদ্দৌলা, মীর কাসিম, আলীবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ। বাংলার প্রথম স্বাধীন নবাব হলেন মুর্শিদ কুলি খাঁ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। মুর্শিদ কুলি খাঁ তিনি 1717 খ্রিস্টাব্দে বাংলার সুবাদার হিসাবে নিযুক্ত হয়েছিলেন। মুর্শিদ কুলি খানকে বাংলার সুবাদার হিসাবে নিয়োগ করেছিলেন মুঘল সম্রাট ফারুকসিয়ার। ফারুকসিয়ার কর্তৃক তিনি বাংলার সুবাদার হিসাবে নিযুক্ত হবার পর তিনি বাংলার সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং বাংলায় স্বাধীন নবাবী শাসনের প্রতিষ্ঠা করেছিলেন। 1717 খ্রিস্টাব্দে বাংলার সুবাদার পদে নিযুক্ত হবার পূর্বে মুর্শিদ কুলি খান তিনি 1700 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ান হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এবং মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসাবে নিযুক্ত করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। বাংলার দেওয়ান থেকে তিনি বাংলার সুবাদার হন এবং বাংলার সুবাদার থেকে তিনি বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠা করেছিলেন।
এবং তার সময়কাল ছিল 1717 থেকে 1727 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ মুর্শিদ কুলি খাঁ বাংলার নবাব হিসাবে নিযুক্ত ছিলেন 1717 খ্রিস্টাব্দ থেকে 1727 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে বাংলার নবাব পদে যারা নিযুক্ত হয়েছিলেন তাদের পরপর কারা বসেছিলেন এই বিষয়টি একটু দেখে নাও, তাহলে তোমাদের এমসিকিউগুলো বুঝতে এবং সলভ করতে আরও সুবিধা হবে। যেমন দেখো, প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁর সময় 1717 থেকে 1727 খ্রিস্টাব্দ। মুর্শিদ কুলি খাঁর পর বাংলার নবাব হন সুজাউদ্দিন। সুজাউদ্দিনের সময়কাল ছিল 1727 খ্রিস্টাব্দ থেকে 1739 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুজাউদ্দিনের পরবর্তী নবাব হন সরফরাজ খান। সরফরাজ খান তিনি নবাব পদে আসীন ছিলেন 1739 থেকে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত। সরফরাজ খানের পরবর্তী নবাব হন আলীবর্দী খান। আলীবর্দী খান নবাব পদে আসীন ছিলেন 1740 থেকে 1756 খ্রিস্টাব্দ পর্যন্ত। আলীবর্দী খানের পরবর্তী নবাব হন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা তিনি 1756 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলার নবাব পদে আসীন ছিলেন। সিরাজউদ্দৌলার পর বাংলার যিনি নবাব হন তিনি হন মির্জাফর। মির্জাফর 1757 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার নবাব পদে আসীন ছিলেন। মির্জাফরের পর বাংলার নবাব হন মীর কাসিম। মীর কাসিমের সময়কাল 1760 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত। মীর কাসিমের পরবর্তী নবাব মির্জাফর, অর্থাৎ মির্জাফর বাংলার দুবার নবাব হয়েছিলেন। মির্জাফরের সময়কাল 1763 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং মির্জাফরের পরবর্তী যিনি নবাব হয়েছিলেন নজমউদ্দৌলা। নজমউদ্দৌলা স্বল্পকালীন সময়ে তিনি বাংলার নবাব পদে আসীন ছিলেন 1765 খ্রিস্টাব্দ থেকে 1766 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার দেখব যে বাংলার যে নবাবরা ছিলেন সেই নবাবের আমলে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা বা তাদের দ্বারা কিছু কাজ যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ। যেমন মুর্শিদ কুলি খান তিনি মালজামিনী ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। মালজামিনী ব্যবস্থা। মুর্শিদ কুলি খান তিনি জমিদারকে নানকর প্রদান করতেন। তাহলে এখান থেকে আমরা একটা এমসিকিউ পেলাম যে
বাংলার কোন নবাব মাল জামিনী ব্যবস্থা চালু করেছিলেন? মুর্শিদ কুলি খান। সুজাউদ্দিন বা সরফরাজ খানের সময়ে বিশেষ কিছু আমরা গুরুত্বপূর্ণ ঘটনা পাই না। আলীবর্দী খান তিনি মারাঠাদের সাথে চুক্তি করেছিলেন। সতেরোশো 51 খ্রিস্টাব্দে তিনি মারাঠাদের সাথে চুক্তি করেন। মারাঠা সর্দার ছিলেন রঘুজি ভোসলে। সিরাজদৌল্লার আমলে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল পলাশির যুদ্ধ। মির্জাফর এর সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো, সেটা হলো 1760 খ্রিস্টাব্দের বিপ্লব। 1760 খ্রিস্টাব্দের বিপ্লব। 1760 খ্রিস্টাব্দের বিপ্লব কি না, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে ওলন্দাজদের সঙ্গে তার যে চুক্তি বা ঘনিষ্ঠতার জন্য দায়ী করেন এবং মির্জাফরকে নবাব পদ থেকে পদচ্যুত করে তার জামাই মীর কাসিমকে নবাব পদে আসীন করেছিলেন। এই মির্জাফরকে নবাব পদ থেকে হটিয়ে মীর কাসিমকে নবাব হিসাবে নিযুক্ত করার ঘটনাটি 1760 খ্রিস্টাব্দের বিপ্লব নামে পরিচিত। মীর কাসিমের সময়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটি হলো বক্সারের যুদ্ধ। আর নজমউদ্দৌলার সময়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো দেওয়ানি লাভ। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করেছিল সেই সময়ে বাংলার নবাব কে ছিলেন? নজমউদ্দৌলা। এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখব, বক্সারের যুদ্ধে কে পরাজিত হন? অপশন এ আলীবর্দী খাঁ, অপশন বি মির্জাফর, অপশন সি মীর কাসিম, অপশন ডি সিরাজউদ্দৌলা। বক্সারের যুদ্ধে পরাজিত হয়েছিলেন মীর কাসিম। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। বক্সারের যুদ্ধে যে ত্রিশক্তি জোট ছিল সেই ত্রিশক্তি জোটের যে বিষয়টি আগের স্লাইডে ডিসকাস করেছি, অর্থাৎ এই ত্রিশক্তি জোটে ছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। বক্সারের এই যুদ্ধে এই ত্রিশক্তি জোট ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। বক্সারের এই যুদ্ধের সময়ই বাংলার নবাব ছিলেন মির্জাফর এবং মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম। এ প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি যে যখন পলাশির যুদ্ধ হচ্ছিল সেই পলাশির যুদ্ধের সময় দিল্লির শাসক ছিলেন দ্বিতীয় আলমগীর। এটি খুব ইম্পর্ট্যান্ট যে পলাশির যুদ্ধের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? দ্বিতীয় আলমগীর। আর বক্সারের যুদ্ধের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? দ্বিতীয় শাহ আলম। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে নিম্নলিখিত কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? এটি বন্দিবাসের যুদ্ধ, স্পেলিংটা ভুল আছে।
তাহলে অপশন এ বন্দিবাসের যুদ্ধ, অপশন বি পলাশির যুদ্ধ, অপশন সি বক্সার যুদ্ধ, অপশন ডি শ্রীরঙ্গপত্তনম। ভারতবর্ষে ইংরেজ স্থাপন আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বক্সারের যুদ্ধ সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল। তবে কোনো কোনো বইয়ে তোমরা পলাশির যুদ্ধও পাবে। এক্ষেত্রে পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের যদি গুরুত্ব নির্ণয় করি তাহলে দেখব যে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধে গুরুত্ব ছিল অনেক বেশি, যে কারণে ভিনসেন্ট স্মিথ তিনি বলেছেন যে পলাশির যুদ্ধ ছিল কতকগুলি কামানের লড়াই এবং বক্সার এর যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। অপরদিকে ম্যালেসন তিনি বলেছেন যে বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত ফল নির্ণয়কারী যুদ্ধ। অর্থাৎ আমরা দুজন ঐতিহাসিকের নাম পেলাম যারা পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাহলে প্রথমজন হলেন ম্যালেসন, আর দ্বিতীয় আরেকজনের কথা আগেই বলেছি, তিনি হলেন ভিনসেন্ট স্মিথ। নেক্সট কোশ্চেন, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর ব্রিটিশরা প্রথমে নিচের কোন পার্বত্য উপজাতির সাথে সম্পর্ক স্থাপন করেছিল? গারো, খাসি, কুলিশ, চিপেরাহোস। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি খাসি। এই উপজাতির সঙ্গে ব্রিটিশরা তারা সম্পর্ক স্থাপন করেছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। নেক্সট কোশ্চেন, দ্য ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোন শহরে ঘটেছিল? মুর্শিদাবাদ, সুরাট, কলকাতা, পাটনা। ব্ল্যাক হোল ট্র্যাজেডি এটি কলকাতা শহরে ঘটেছিল। সিরাজউদ্দৌলা কলকাতা দখল করেন এবং কলকাতা দখল করার পর তিনি 146 জন সৈন্যকে 18 ফুট বাই 14 ফুট একটি ঘরে বন্দি করে রাখলে পরদিনই 123 জন মারা গিয়েছিলেন। এই ঘটনাটি হলওয়েল তিনি ব্ল্যাক হোল ট্র্যাজেডি বলে বর্ণনা তিনি দিয়েছিলেন। এই বিষয়টি আগেও ডিসকাস করেছি। নেক্সট কোশ্চেন, পলাশির যুদ্ধের বর্ণনা আছে সিয়ারুল মুতাক্ষরিন বইটিতে। বইটির লেখক কে? সালবাত জং, কাসেম খান, গোলাম হোসেন, রামমোহন রায়। সিয়ারুল মুতাক্ষরিন এই বইটির লেখক হলেন গোলাম হোসেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, আলীবর্দী খাঁর পর বাংলার নবাব কে হয়েছিলেন? সরফরাজ খাঁ, সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ, সিরাজউদ্দৌলা, মির্জাফর। আলীবর্দীর খাঁর পর বাংলার নবাব হয়েছিলেন সিরাজউদ্দৌলা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। আলীবর্দীর খাঁর নিজস্ব কোনো পুত্র ছিল না এবং আলীবর্দীর খাঁর 3 জন কন্যা ছিলেন। আলীবর্দী খাঁর 3 জন কন্যা হলেন, প্রথমজন ঘসেটি বেগম, মধ্যমজন হলেন মুনিরা বেগম, কনিষ্ঠ হলেন আমিনা বেগম। তাই আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিংহাসনে কার্যত 3 পক্ষ দাবিদার হয়ে উঠেছিল। কিন্তু এক্ষেত্রে আলীবর্দী খাঁর কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র ছিলেন সিরাজউদ্দৌলা এবং তিনিই বাংলার নবাব হয়েছিলেন।
মুনিরা বেগমের পুত্র শওকত জং তিনি সিংহাসনের অন্যতম দাবিদার ছিলেন। এই শওকত জং তিনি পূর্ণিয়ার শাসক হিসাবে নিযুক্ত ছিলেন। সিরাজদৌল্লা এই শওকত জংকে মণিহারির যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করে তার সিংহাসনকে কার্যত কাঁটামুক্ত করেছিলেন। মণিহারির যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল 1756 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। আলীবর্দী খাঁর কন্যা ঘসিটি বেগম তিনি সিরাজ বিরোধী একটি চক্রান্ত গোষ্ঠী গড়ে তুলেছিলেন এবং সিরাজের বিরুদ্ধে তিনি চক্রান্ত করেছিলেন। যে প্রাসাদ থেকে তিনি চক্রান্ত করতেন সেটির নাম হলো মতিঝিল প্রাসাদ। মতিঝিল প্রাসাদ। সিরাজদৌল্লা এই ঘসিটি বেগমকে এই মতিঝিল প্রাসাদে নজরবন্দি করে রাখেন। নেক্সট কোশ্চেন, কোন আইনের দ্বারা দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করা হয়? ভারত শাসন আইন 1858, ভারত শাসন আইন 1935, ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1947। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, ভারত শাসন আইন 1935। এইটি অন্য টপিকের প্রশ্ন, অর্থাৎ ব্রিটিশ ভারতে যেসব আইনগুলি জারি হয়েছিল বা যে সকল আইনগুলি এসেছিল সেই আইনের বিভিন্ন ধারা বা ভারতের প্রশাসনিক ব্যবস্থায় কি কি পরিবর্তন এসেছিল সেই সংক্রান্ত এটি প্রশ্ন। যখন বিভিন্ন আইন সম্পর্কে ডিটেল ডিসকাস করব সেখানে আমরা এই বিষয়টি নিয়ে ডিটেল বলবো। 1935-এর ভারত শাসন আইন দ্বারা যে প্রাদেশিক ডায়ার্চি বা দ্বৈত শাসন ব্যবস্থা ছিল সেটি বাতিল হয় এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু হয়েছিল। এখন আপাতত এতটুকুই জেনে রাখো, নেক্সট যখন এই টপিকের ওপর ভিডিও আসবে সেখানে তোমরা আরও বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, ইংরেজ বাহিনী কার অধীনে পলাশির যুদ্ধ লড়েছিল? রবার্ট ক্লাইভ, লর্ড ডালহাউসি, ওয়ারেন হেস্টিংস, জেমস হার্টি। ইংরেজ বাহিনী রবার্ট ক্লাইভের অধীনে পলাশির যুদ্ধ লড়েছিল এবং জয়লাভ করেছিল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, নিচের বিবৃতিগুলি বিচার করো। প্রথম বিবৃতিটি দেখব, বক্সারের যুদ্ধ ইংরেজদের ভারতে তাদের শাসন কায়েম করার সুযোগ করে দেয়। দ্বিতীয় বিবৃতিটি, 1765 সালের এলাহাবাদের চুক্তি ইংরেজদের ভারতে শাসন প্রতিষ্ঠা করতে সুযোগ করে দেয়। নিচের কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে যদি আমরা প্রথম বিবৃতিটি দেখি যে বক্সারের যুদ্ধ ইংরেজদের ভারতে শাসন কায়েম করার সুযোগ করে দেয়, এটি সত্য, কারণ বক্সারের যুদ্ধে পরাজিত হবার পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল এবং এই দেওয়ানি লাভ করেছিল এলাহাবাদের দ্বিতীয় চুক্তি অনুযায়ী মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে, যেটি ইংরেজদের ভারতে শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও সুযোগ করে দিয়েছিল। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1 এবং 2 উভয়ই সত্য। নেক্সট কোশ্চেন, 1756 সালের সিরাজদৌল্লার ক্যালকাটা আক্রমণের কারণ কী ছিল?
অপশন এ, ইংরেজ কোম্পানি বাকি থাকা কর দিতে অস্বীকার করেছিল। অপশন বি, ইংরেজরা নবাবকে সিংহাসন চ্যুত করার ষড়যন্ত্র করেছিল। অপশন সি, সিরাজউদ্দৌলা বাংলা থেকে ইংরেজদের তাড়াতে চেয়েছিলেন। অপশন ডি, ইংরেজরা কলকাতার দুর্গ ভাঙতে অস্বীকার করে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। ইংরেজরা কলকাতায় যে দুর্গ নির্মাণের কাজ শুরু করেছিল সেই দুর্গ নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন সিরাজউদ্দৌলা। তাছাড়া এর পিছনে আরও অনেক কারণ ছিল, যেমন সিরাজউদ্দৌলা তিনি যখন নবাব পদে আসীন ছিলেন বা নবাব পদে বসেছিলেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে কোনো প্রকার উপঢৌকন পাঠাননি। এছাড়া ঢাকার দেওয়ান রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাস প্রচুর অর্থ তছরূপ করে ইংরেজদের শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছিল, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়ার কথা বললেও নবাবের এই নির্দেশ ইংরেজরা মানেননি। এছাড়া নবাব তার দূত হিসাবে নারায়ণ দাসকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পাঠিয়েছিলেন, কিন্তু ইংরেজরা তার দূত এই নারায়ণ দাসকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল বা অপমানিত করেছিল, যেটি নবাবের অপমান বলে গণ্য হয়। এই সমস্ত কারণ সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণের পিছনে দায়ী ছিল। নেক্সট কোশ্চেন, নিচের কোন ব্যক্তি বক্সারের যুদ্ধে জোট শক্তির সাথে অংশগ্রহণ করেনি? সুজাউদ্দৌলা, শাহ আলম, মির্জাফর, মীর কাসিম। বক্সারের যুদ্ধে যে ত্রিশক্তি জোট ছিল সেই ত্রিশক্তি জোটে মির্জাফর তিনি অংশগ্রহণ করেননি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। বক্সারের যুদ্ধে পরাজিত হবার পর এই যে ত্রিশক্তি জোটের মধ্যে অযোধ্যার নবাব যে সুজাউদ্দৌলা, এই সুজাউদ্দৌলার সঙ্গে ইংরেজরা এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষর করেছিল। এলাহাবাদের প্রথম সন্ধি। এই এলাহাবাদের প্রথম সন্ধির দ্বারা ইংরেজরা সুজাউদ্দৌলার কাছ থেকে 26 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছিল। সরি 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছিল। এবং কারা এলাহাবাদ প্রদেশ দুটি লাভ করেছিল? অযোধ্যার নবাব মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল এলাহাবাদের দ্বিতীয় সন্ধি। এলাহাবাদের দ্বিতীয় সন্ধি এটিও 1765 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। এবং এই এলাহাবাদের দ্বিতীয় সন্ধি অনুযায়ী দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা দেওয়ানি লাভ করেছিল। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট ইংরেজদের ব্যবসার জন্য ফরমান দিয়েছিলেন? প্রথম বাহাদুর শাহ, ফারুকসিয়ার, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় বাহাদুর শাহ। মুঘল সম্রাট ফারুকসিয়ার তিনি ইংরেজদের ব্যবসার জন্য ফরমান দিয়েছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। এই ফরমান দিয়েছিলেন 1717 খ্রিস্টাব্দে,
অর্থাৎ ইংরেজরা 1717 খ্রিস্টাব্দে এই ফারুকসিয়ারের কাছ থেকে একটি ফরমান লাভ করেছিলেন বাণিজ্য সংক্রান্ত, যে ফরমানটি ফারুকসিয়ারের ফরমান নামে পরিচিত। ফারুকসিয়ারের ফরমান অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ভারতে বাণিজ্য করার বিশেষ সুযোগ সুবিধা এবং অধিকার লাভ করেছিল। এই ফারুকসিয়ারের ফরমান থেকেই তারা বাংলায় বাণিজ্য করার জন্য দস্তক পেয়েছিল। দস্তক হল বিনা শুল্কে বাণিজ্যের অধিকার। বিনা শুল্কে বাণিজ্যের অধিকার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দস্তক লাভ করলেও কার্যত দেখা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দস্তকের অপব্যবহার করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্মচারী ছিলেন তারাও এই দস্তকের অধিকার লাভ করত, এবং যে কারণে দেশীয় যে বণিকরা ছিল তারা ব্যবসা বাণিজ্যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, যে কারণে বাংলার নবাব মীর কাসিম তিনি অন্তঃবাণিজ্যের ক্ষেত্রেও যে দেশীয় বণিকদের শুল্ক দিতে হতো তা তিনি তুলে দিয়েছিলেন, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই কারণেই তাকে নবাব পদ থেকে সরিয়ে দেন। এই দস্তক প্রথার শেষ পর্যন্ত অবসান করেছিলেন ওয়ারেন হেস্টিংস। তিনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন। হেস্টিংস তিনি 1773 খ্রিস্টাব্দে এই দস্তক প্রথার অবসান ঘটান। 1773 খ্রিস্টাব্দে এই দস্তক প্রথার অবসান ঘটিয়ে তিনি ভারতীয় এবং ইউরোপীয় বণিকদের জন্য 2.5% হারে শুল্ক ধার্য করেছিলেন। নেক্সট কোশ্চেন, দস্তক কি? অপশান এ রাজ্য জয়ের ছাড়পত্র, অপশান বি বাণিজ্যিক ছাড়পত্র, অপশান সি বিবাহের ছাড়পত্র, অপশান ডি বসবাসের ছাড়পত্র। তাহলে দস্তক হলো বাণিজ্যিক ছাড়পত্র। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, সিরাজের কোন দূতকে ইংরেজরা লাঞ্ছিত করে? কৃষ্ণদাস, রাজবল্লভ, নারায়ণ দাস, উমিচাঁদ। সিরাজের দূত নারায়ণ দাসকে ইংরেজরা লাঞ্ছিত করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি। আর কৃষ্ণদাস, এই রাজবল্লভের পুত্র ছিলেন কৃষ্ণদাস। এই কৃষ্ণদাস তিনি অর্থ তছরূপের অভিযোগ ছিল এই কৃষ্ণদাসের বিরুদ্ধে, যে কারণে কৃষ্ণদাসকে নবাব তিনি তাকে শাস্তি প্রদান করতে চাইলে তিনি ইংরেজ শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি, 1757 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি, 1757 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি আর 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। এই আলীনগরের সন্ধির দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের কাছ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা বা অধিকার পেয়েছিল, যেমন বাংলায় বিনা শুল্কে বাণিজ্য, দ্বিতীয়ত দুর্গ নির্মাণ তার অধিকার পেয়েছিল,
দুর্গ নির্মাণের অধিকার, এছাড়া কোম্পানি তার নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার পায়। নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার। নেক্সট কোশ্চেন, কোন বাংলার নবাবের আমলে মারাঠি বর্গী আক্রমণ হয়? সুজাউদ্দিন, সরফরাজ খাঁ, আলীবর্দী খাঁ, মীর কাসিম। বাংলার নবাব আলীবর্দী খাঁর সময়ে মারাঠা বর্গী আক্রমণ হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। মারাঠা সর্দার রঘুজি ভোসলে সঙ্গে আলীবর্দী খাঁর একটি চুক্তি হয়েছিল 1751 খ্রিস্টাব্দে। এ প্রসঙ্গে বলে রাখি যে কলকাতায় মারাঠা আক্রমণের ভয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কলকাতায় মারাঠা খাল খনন করেছিল। তাহলে কলকাতায় মারাঠা খাল খনন কারা করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট কোশ্চেন, মির্জাফর কবে বাংলার নবাব পদ থেকে ক্ষমতাচ্যুত হন? 1760 খ্রিস্টাব্দ, 1765 খ্রিস্টাব্দ, 1769 খ্রিস্টাব্দ, 1772 খ্রিস্টাব্দ। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন এ, 1760 খ্রিস্টাব্দ। মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক 1760 খ্রিস্টাব্দের এই ক্ষমতাচ্যুত হওয়া, এটি 1760 খ্রিস্টাব্দের বিপ্লব নামে পরিচিত। এবং মির্জাফর ক্ষমতাচ্যুত হন, এরপর বাংলার নবাব পদে আসীন হয়েছিলেন মীর কাসিম। নেক্সট কোশ্চেন, বাংলার দস্তক প্রথার অবসান কবে হয়? 1770 খ্রিস্টাব্দ, 1773 খ্রিস্টাব্দ, 1775 খ্রিস্টাব্দ, 1780 খ্রিস্টাব্দ। বাংলার দস্তক প্রথার অবসান হয়েছিল 1773 খ্রিস্টাব্দে এবং এই দস্তক প্রথার অবসান করেছিলেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোশ্চেন, পলাশী যুদ্ধের ফলে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়, কে বলেছেন? পিজে মার্শাল, নবীনচন্দ্র সেন, স্মিথ, মরিসন। পলাশীর যুদ্ধের ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, এটি বলেছেন নবীনচন্দ্র সেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, মীর কাসিম বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় স্থানান্তরিত করেন? ঢাকা, মুঙ্গের, দিল্লি, কলকাতা। মীর কাসিম তিনি বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন। এই মুঙ্গের বিহার রাজ্যে অবস্থিত, অর্থাৎ তিনি বিহারের মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেছিলেন। এ প্রসঙ্গে বলে রাখি যে মুর্শিদ কুলি খান তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মুকসুদাবাদে স্থানান্তরিত করেছিলেন এবং মুকসুদাবাদ এর নাম তার নাম অনুসারে রেখেছিলেন মুর্শিদাবাদ। তাহলে ঢাকা থেকে মুকসুদাবাদে রাজধানী স্থানান্তর করেন কে? মুর্শিদ কুলি খান।
মুর্শিদ কুলি খান। এবং এই মুকসুদাবাদের নামকরণ হয় মুর্শিদাবাদ। নেক্সট কোশ্চেন, পলাশী ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার ছিল চূড়ান্ত বিজয়। কে বলেছেন? স্মিথ, ম্যালেসন, যদুনাথ সরকার, পিজে মার্শাল। এই কথাটি বলেছেন স্মিথ, অর্থাৎ ভিনসেন্ট স্মিথ, তিনি বলেছেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, বক্সার যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? অপশন এ ক্লাইভ, অপশন বি ওয়াটসন, অপশন সি হেক্টর মুনরো, অপশন ডি আর্থার ওয়েলেসলি। বক্সার যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন হেক্টর মুনরো। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, বাংলার দেওয়ানি হস্তান্তরের সময় বাংলার নবাব কে ছিলেন? মীর কাসিম, মির্জাফর, সুজাউদ্দিন, নজমুদ্দৌলা। বাংলার দেওয়ানি হস্তান্তরের সময় বাংলার নবাব ছিলেন নজমুদ্দৌলা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। বাংলার এই দেওয়ানি হস্তান্তর হয়েছিল 1765 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে এই দেওয়ানি লাভ হয়, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করেছিলেন। সেই সময়ে বাংলার যিনি নবাব ছিলেন নজমুদ্দৌলা। এলাহাবাদের দ্বিতীয় সন্ধির দ্বারা যে তিনি এলাহাবাদের দ্বিতীয় সন্ধির দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে দেওয়ানি লাভ করেছিল, এই বিষয়টি আগে অনেকবারই বলেছি। নেক্সট কোশ্চেন, কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলার রাজস্ব আদায়ের ভার কাদের হাতে অর্পণ করেন? অপশন এ রেজা খাঁ ও সীতাব রায়, অপশন বি রায় দুর্লভ ও উমিচাঁদ, অপশন সি উমিচাঁদ ও সীতাব রায়, অপশন ডি রেজা খাঁ ও উমিচাঁদ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রেজা খাঁ ও সীতাব রায়। নেক্সট কোশ্চেন, বাংলায় 76-এর মন্বন্তর কোন বছর হয়েছিল? এই কোশ্চেনটি রিপিট কোশ্চেন, আগেও এই কোশ্চেনটি ছিল যে বাংলার 76-এর মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে 76-এর মন্বন্তরের বিবরণ আছে? অপশন এ গোরা, অপশন বি দেবী চৌধুরানী, অপশন সি রজনী, অপশন ডি আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসে 76-এর মন্বন্তরের বিবরণ আছে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ক্লাইভ ও বাংলার নবাব, ক্লাইভ ও অযোধ্যার নবাব, ক্লাইভ ও দ্বিতীয় শাহ আলম, ক্লাইভ ও হায়দার আলী। এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয়েছিল ক্লাইভ ও দ্বিতীয় শাহ আলমের মধ্যে, অর্থাৎ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে। নেক্সট কোশ্চেন, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? আই থিঙ্ক এই কোশ্চেনটাও রিপিট কোশ্চেন হয়ে গেছে। আমরা জানি যে আগেও ডিসকাস করেছি, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মির্জাফর। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? অপশান এতে দেখো বক্সারের যুদ্ধ মির্জাফর বনাম ক্লাইভ, এটি ভুল, কারণ আমরা জানি বক্সারের যুদ্ধ হয়েছিল মীর কাসিমের সঙ্গে। বন্দিবাসের যুদ্ধ
ফরাসি বনাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটি সঠিক। বন্দিবাসের যুদ্ধ ফরাসি কোম্পানির সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। চিলিয়ান ওয়ালার যুদ্ধ মারাঠা বনাম ডালহাউসি। চিলিয়ান ওয়ালার যুদ্ধ মারাঠাদের সঙ্গে হয়নি, হয়েছিল শিখদের সঙ্গে। খুরদার যুদ্ধ নিজাম বনাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তবে খুরদার যুদ্ধ নিজামের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়নি, মারাঠাদের সঙ্গে হয়েছিল। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, বন্দিবাসের যুদ্ধ, যেটি ফরাসি বনাম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। নেক্সট কোশ্চেন, বক্সারের যুদ্ধের সময় দিল্লি শাসক কে ছিলেন? ঔরঙ্গজেব, প্রথম শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, বাহাদুর শাহ জাফর। তাহলে বক্সার যুদ্ধের সময় দিল্লি শাসক ছিলেন দ্বিতীয় শাহ আলম। এই ছিল বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠা, এই টপিকটির ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। আশা করি এই এমসিকিউ এবং এমসিকিউ এর পাশাপাশি যে আলোচনা করছি, এই আলোচনা তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। যারা ভিডিওটি প্রথম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।